তুমিও জিতবে, ইউ ক্যান উইন। লেখক শিবখেরা। হে গাইজ হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, আমি ফারহান। তুমিও জিতবে, ইউ ক্যান উইন পার্ট 2 আপনাদেরকে স্বাগতম। শিক্ষা সবসময় শুভ বিচার বুদ্ধিকে জাগ্রত করে না। একজন ব্যক্তি রাস্তার ধারে সস্তায় খাবার হটডগ বিক্রি করত। সে ছিল অশিক্ষিত, তাই খবরের কাগজ পড়তো না, কানে কম শুনতো তাই রেডিও শুনতো না, চোখের দৃষ্টি কমজোর তাই টেলিভিশনও দেখতো না। কিন্তু উৎসাহের সঙ্গে হটডগ বিক্রি করে বিক্রি ও লাভ অনেক বাড়িয়ে ফেলেছিল। ব্যবসা বেড়ে যাওয়ায় তার কলেজ থেকে পাশ করা গ্রাজুয়েট ছেলে তার সঙ্গে যোগ দিল। তারপরও সেই আশ্চর্য ঘটনা ঘটল। বাবা, তুমি কি জানো দেশে এখন অর্থনৈতিক মন্দা চলেছে, যার ফলে আমাদের ব্যবসাও মার খাবে? বাবা বলল, আমি তো জানি না, ব্যাপারটা কি বলতো? ছেলে বলল, আন্তর্জাতিক অবস্থা গুরুতর, অভ্যন্তরীণ অবস্থা আরও খারাপ। আগামী দিনের খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। লোকটি ভাবল, ছেলে কলেজে পড়েছে, খবরের কাগজ পড়েছে, রেডিও শুনে, সুতরাং এই সমস্ত বিষয় তার জানার কথা। তার উপদেশ অগ্রাহ্য করা ঠিক হবে না। এই ভেবে সে পরের দিন থেকে রুটি ও মাংসর অর্ডার কমিয়ে দিল, দোকানের বোর্ড খুলে নিল। ব্যবসায় তার আগ্রহ কমে গেল, সঙ্গে সঙ্গে খদ্দেরের মধ্যেও তার হটডগের চাহিদা কমে গেল। বাবা তখন ছেলেকে বলল, তুমি ঠিকই বলেছিলে, আমরা এখন অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছি। তুমি যথাসময়ে আমাকে সাবধান করে দিয়েছিলে বলে আমি খুশি। এই গল্পের নৈতিক উপদেশ কি? অনেক সময় আমরা মেধা ও সুবিবেচনার মধ্যে ভেদাভেদ নির্বাচন করতে পারি না। কেউ কেউ খুব মেধাবী, কিন্তু বিচার বিবেচনা করার ক্ষমতার অভাব থাকে। যত্নের সঙ্গে উপদেশটা নির্বাচন করা উচিত। নিজের বিচার বুদ্ধি সর্বক্ষেত্রে ব্যবহার করা উচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষ সফল হতে পারে যদি তার মধ্যে নিম্নলিখিত গুণাবলীগুলো থাকে: চরিত্র, দৃঢ় বিশ্বাস, সাহস, দায়িত্ববদ্ধতা, সৌজন্যবোধ। দুর্ভাগ্যের কথা, অনেকে জ্ঞানের দিক থেকে চলন্ত বিশ্বকোষ, কিন্তু কার্যক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ। মেধা হচ্ছে দূরত্ব শেখার ক্ষমতা। শিক্ষাকে দূরত্ব কাজে লাগানোর দক্ষতাকে বলে সক্ষমতা। যে বিষয়ে শিক্ষা নেওয়া হয়েছে তাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করার আকাঙ্ক্ষা ও ক্ষমতা যদি থাকে তবে তাকে যোগ্যতা বলে। আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যার সাহায্যে দক্ষ মানুষ যোগ্য হয়ে ওঠে। উইনস্টন চার্চিল বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম কর্তব্য হচ্ছে ছাত্রদের জ্ঞানার্জনে সহায়তা করা, ব্যবসা বাণিজ্য শিক্ষা দেওয়া নয়। চরিত্র গঠনে উৎসাহ দেওয়া, কলা কৌশলগত শিক্ষাই নয়। তাহলে কাদের আমরা শিক্ষিত বলবো? প্রথমত, যারা জীবনে একের পর এক যে সমস্ত অবস্থায় সম্মুখীন হন এবং সে সমস্ত অবস্থায় সামর্থ্যভাবে মোকাবেলা করতে পারেন, যারা সামঞ্জস্যপূর্ণ মুহূর্তগুলিকে যথারূপে বিচার করে সঠিক কর্মপন্থা নিয়ন্ত্রণ করতে পারেন। তারপর যারা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্মানজনক ব্যবহার করেন, অপরের ব্যবহার অপ্রিয় বা অসম্মানজনক হলে তাদের সঙ্গেও সহজভাবে ব্যবহার করেন, যারা সহকর্মীদের সঙ্গে সবসময় সাধ্যমতো ন্যায়সঙ্গত ব্যবহার করেন। তাছাড়াও যারা নিজেদের আনন্দ উল্লাসকে সবসময় নিয়ন্ত্রণ করে রাখেন এবং কখনো কখনো দুর্ভাগ্যর শিকার হলেও অবসন্নভাবে বিচলিত না হয়ে সেই দুর্ভাগ্যকে মানুষের স্বভাবের সঙ্গে সঙ্গিত রেখে গ্রহণ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা সাফল্যের আনন্দে পথভ্রষ্ট হয়ে মানুষের নিজস্ব সত্তাকে বিনষ্ট করেননি, বরং বিজ্ঞ ও স্থির ব্যক্তি হিসাবে নিজেদের অবস্থানে দৃঢ় থাকেন। যারা সহজাত বুদ্ধি ও স্বভাব নিয়ে যেমন উচ্ছ্বসিত হন না, তেমনি দ্রব্যকর্মে যে সাফল্যর অধিকারী হয়েছে সে সম্পূর্ণ আনন্দে উচ্ছল হন না। যাদের চরিত্র উল্লেখিত গুণাবলী যে কোনো একটির সঙ্গে নয়, সবগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাদেরই শিক্ষিত বলা যায়। তিনি বস্তুপক্ষে সর্বগুণাতীর্ণ। সংক্ষেপে বলা যায়, শিক্ষিত ব্যক্তিরা যে কোনো কঠিন অবস্থায় বিজ্ঞতা ও সাহসের সঙ্গে সঠিক পথ নির্ধারণ করে নিতে পারেন। যদি কেউ প্রজ্ঞা ও মৃদুতার মধ্যে, ভালো মন্দের মধ্যে, শালীনতা অশালীনতার মধ্যে পার্থক্য করতে পারেন, তাহলে তার প্রাতিষ্ঠানিক স্বীকৃত অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকুক বা না থাকুক তাকে শিক্ষিত ব্যক্তি বলা যায়। সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা হলে কেউ যদি সমস্ত প্রশ্নের উত্তর জানেন তবে তাকে বিশেষজ্ঞ বলা যায়। বহুমুখী শিক্ষা কি? বনের কতিপয় জন্তু একটি স্কুল খুলতে মনস্থ করল। স্কুলে ছাত্র হিসাবে একটি পাখি, একটি কাঠবিড়ালি, একটি কুকুর, একটি খরগোশ ও একটি মানসিক প্রতিবন্ধী বানমাছ
স্কুলের পরিচালক বর্গ ঠিক করলো যে স্কুলের শিক্ষাসূচি হবে বহুমুখী এবং সব ছাত্রকেই সব বিষয় নিতে হবে। শিক্ষাসূচির মধ্যে ছিল আকাশে ওড়া, গাছে চড়া, সাঁতার কাটা, মাটি খোঁড়া ইত্যাদি। সব ছাত্রকেই সব বিষয় নিতে হবে। পাখি ভালো উড়তে পারে বলে উড়াতে সে প্রথম, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে তার ঠোঁট ভেঙে গেল, ডানা মুচড়ে গেল, ফলে উড়াতে তার দক্ষতাও কমে গেল। সব মিলিয়ে সে পেল তৃতীয় শ্রেণী। কাঠবিড়ালি গাছে চড়াতে সব সময় প্রথম, কিন্তু সাঁতারে ফেল। কুকুর স্কুলে ভর্তি হলো না, স্কুলের জন্য চাঁদাও দিল না। উল্টে ঘেউ ঘেউ করাকে পাঠ্য তালিকায় স্থান দেওয়ার দাবিতে পরিচালক মণ্ডলীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। মাটি খোঁড়াতে খরগোশ প্রথম, কিন্তু গাছে চড়া তার কাছে সমস্যা। কয়েকবার চড়ার চেষ্টা করতে গিয়ে গাছ থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে সে মাটি খোঁড়াও ভালো করে করতে পারছিল না। সব মিলে সে পেল তৃতীয় শ্রেণী। এদিকে মানসিক প্রতিবন্ধী বনমাছ সব বিষয়ে মাঝারি, ফলে সব বিষয় মিলিয়ে সে হলো প্রথম। পরিচালক মণ্ডলী খুশি, কারণ একটি বহুমুখী শিক্ষা ব্যবস্থার প্রত্যেক ছাত্র ব্যাপক বিষয় ভিত্তিক শিক্ষা পেয়েছে। কিন্তু বহুমুখী শিক্ষার প্রথম অর্থ হলো ছাত্রদের যে যে বিষয়ে দক্ষতা আছে এবং স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণ করার প্রবণতা আছে তাকে ক্ষুণ্ণ না করে সেই বিষয়ে দক্ষতাকে আরো উন্নতি করে জীবনের সংগ্রামের জন্য প্রস্তুত করা। আমাদের সকলেরই কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে। হামিংবার্ড খুব ছোট্ট পাখি, 1 আউন্সের 10 ভাগের 1 ভাগ ওজন মাত্র, কিন্তু দেহ এত নমনীয় যে সে খুব জটিলভাবে প্রতি সেকেন্ডে 75 বার পাখা সঞ্চালন করতে পারে। ফলে হামিংবার্ড ফুলের ওপরে উড়ে উড়ে মধু পান করতে পারে, কিন্তু সোজা আকাশে উঠতে পারে না। বাতাসে ভেসে বেড়াতে কিংবা লাফিয়ে লাফিয়ে মাটির ওপর বেড়াতে পারে না। 300 পাউন্ড ওজনের উট পাখি পাখিদের মধ্যে বৃহত্তম, কিন্তু উঠতে পারে না। কিন্তু এদের পা এত শক্ত যে ঘন্টায় 50 মাইল বেগে দৌড়াতে পারে। এক পদক্ষেপে 12 থেকে 15 ফুট যায়। অজ্ঞতা। জ্ঞানের প্রতি মোহ থাকলে তাকে শিক্ষিত বলা যায় না, বরং বলা যায় সে অজ্ঞ। মৃদু লোকদের এক বিশেষ ধরনের আত্মবিশ্বাস থাকে, যা অজ্ঞতা থেকে জন্ম নেয়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই প্রসঙ্গ বলেছিলেন, কোনো কোনো বিষয়ে অজ্ঞ হওয়ার মধ্যেও কোনো লজ্জা নেই, কিন্তু কোনো করণীয় কাজের সঠিক পদ্ধতিতে আয়ত্ত করার অনিচ্ছা প্রকৃত লজ্জাকর। কোনো বিষয় না জানা দোষের নয়, কিন্তু এই অজ্ঞতাকে সম্বল করে জীবনে উন্নতি করার ইচ্ছায় মৃদুতা। কিছু মানুষ অজ্ঞতাকে জমিয়ে জমিয়ে তাকে শিক্ষা বলে চালাতে চায়। অজ্ঞতা মানুষকে সুখী করে না। অজ্ঞতার অর্থ দুঃখ, বিপদ, দারিদ্র্য ও অসুস্থতা। অজ্ঞতা যদি সুখদায়কই হতো তবে বেশিরভাগ মানুষ সুখী নয় কেন? অল্পবিদ্যা যদি ভয়ঙ্কর হয় তবে সেই অজ্ঞতাই কারণ। অজ্ঞতা ও ক্ষুদ্রতা, ভয়, গোঁড়ামি, আত্মবিড়ম্বতা ও কুসংস্কারের জন্ম দেয়। প্রজ্ঞা অজ্ঞতার অন্ধকার দূর করে। আমরা যে যুগে বসবাস করি সে যুগে সংবাদের গুরুত্ব অনেক। হিসাব করে দেখা গেছে যে প্রত্যেক বছর আমরা গাতব্য বিষয় প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তথ্য ও সংবাদ এত সহজে পাওয়া যাচ্ছে বলে অজ্ঞতা দূর করাও সহজ, কিন্তু এসব সত্ত্বেও আমাদের শিক্ষার অতি প্রয়োজনীয় বিষয়গুলি বাদ পড়ে যায়। আমরা পড়ি, লিখি, অঙ্ক শিখি, কিন্তু এই বুদ্ধির চর্চার আমাদের কি লাভ হবে যদি আমাদের মানবিক মর্যাদাবোধ ও মানুষের প্রতি সমমমতাবোধ সম্পর্কে কোনো ধারণা থাকে? আমাদের স্কুলগুলি জ্ঞানের ঝর্ণা ধারার মতো। কিছু ছাত্র তাতে ধারার তৃষ্ণা নিবারণ করে, কেউ আবার একটু আধটু চুমুক দিয়ে দেখে, আবার কেউ কেউ মুখ ধুয়ে নিন। জ্ঞান ও শক্তি। আমরা প্রায় শুনি জ্ঞান ও শক্তি, ঠিক তা নয়। জ্ঞান শক্তির উৎস। জ্ঞান হচ্ছে তথ্য সমাহার। এই জ্ঞানকে শক্তিতে রূপান্তরিত করা হয় যখন যা যথাযথভাবে প্রয়োগ হয়। যে মানুষ পড়তে জানে না আর যে মানুষ পড়তে জেনেও পড়ে না তাদের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। জ্ঞান অর্জন খাদ্য গ্রহণের মতো। কতটা খাওয়া হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে না, কতটা হজম হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে। জ্ঞান শক্তির উৎস। আর প্রজ্ঞা, যা হচ্ছে জ্ঞানের নির্যাস, হচ্ছে প্রকৃত শক্তি। শিক্ষা অনেকভাবে গ্রহণ করা যায়, কিন্তু কেবল স্কুল কলেজের ডিগ্রি বা গ্রেডই শিক্ষার মান নির্ধারণ করে না। শিক্ষার অর্থ আত্মশক্তি বৃদ্ধি করা, স্থিরভাবে শোনার ও ক্ষমতা বোঝার অর্জন করা, আর জানারও ইচ্ছা অর্জন করা। মাংসপেশি সংকোচন ও প্রসারণ যেমন ব্যায়ামের উপর নির্ভর করে, সেইভাবে আমাদের মনও কতটা সংকুচিত বা প্রসারিত
তা নির্ভর করে মানসিক ব্যায়ামের উপর। ডেরেক বক বলেছে, শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অজ্ঞতাই বাঞ্ছনীয়। শিক্ষা ইতিবাচক হলে চিন্তাধারাও ইতিবাচক হবে। শিক্ষা যেন একটি ভান্ডার বিশেষ। ইতিবাচক চিন্তাশীলরা অ্যাথলেটিকদের মতো তারা অনুশীলন দ্বারা তাদের পরিশ্রমের ক্ষমতা এত বাড়িয়ে নিতে পারে যে প্রতিযোগিতায় সময় সেই ভান্ডার থেকে খরচ করতে পারে। অনুশীলন না করলে ভান্ডারে সঞ্চয় বাড়ে না এবং সেই সঞ্চয় থেকে ব্যয় করা যায় না। এইভাবে চিন্তাশীলরা নিয়মিতভাবে পরিচ্ছন্ন দৃঢ় ও ইতিবাচক চিন্তার দ্বারা তাদের মনের সমৃদ্ধি ঘটান এবং একটি ইতিবাচক মনোভাব গড়ে তোলেন। এই কথা তারা জানেন যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে নর্থক চিন্তার সঙ্গে প্রতিঘাত, এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি দৃঢ়ভাবে ইতিবাচক চিন্তার উপরে প্রতিষ্ঠিত না হয় তবে নর্থক চিন্তাকে জয় করা সহজ হবে না। শেষ পর্যন্ত এই নর্থক চিন্তায় প্রবল হয়ে উঠবে। যারা ইতিবাচক চিন্তা করে তারা তাদের সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত, তাই তারা সীমাবদ্ধতাকে জয় করে তাদের ক্ষমতাকে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু যারা পরাজিতের দলে তারা তাদের ক্ষমতা সম্পর্কে একটি অবাস্তব ধারণা পোষণ করেন, কিন্তু যা তুলে ধরেন তা আসলে তাদের দুর্বলতা। ইতিবাচক আত্মমর্যাদাবোধ গড়ে তুলুন। আত্মমর্যাদাবোধ কি? নিজের ব্যক্তির সম্পর্কে নিজের যা মূল্যায়ন তাই আত্মমর্যাদাবোধ। আমরা যখন অন্তরে একটি স্বাচ্ছন্দ্য ও তৃপ্তি বোধ করি তখন আমরা কাজকর্মের মানও উন্নত হই এবং বাড়িতে কিংবা কর্মস্থলে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে। সারা পৃথিবীকেই তখন সুন্দর মনে হয়। আমাদের অন্তরের অনুভূতি ও বাইরের কাজকর্মের মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। কিভাবে ইতিবাচক আত্মমর্যাদাবোধ গড়ে তোলা যায়? দ্রুত ইতিবাচক আত্মমর্যাদাবোধ গড়ে তুলতে হলে মানুষের জন্য এমন কিছু ভালো কাজ করতে হবে যার প্রতিদান কেউ মূল্য বা জিনিসের মাধ্যমে দিতে পারবে না। কয়েক বছর জেলের বন্দীদের মধ্যে সুস্থ মনোভাব ও আত্মমর্যাদাবোধ শিক্ষা দেওয়ার ভার নিয়েছিলাম। কয়েক সপ্তাহের মধ্যে আমি যা শিখলাম তা আমি কয়েক বছর শিখতে পারিনি। প্রায় 2 সপ্তাহ ধরে আমার একটি কার্যক্রমে যোগ দেওয়ার পর একজন কায়েদি আমাকে জিজ্ঞাসা করলো, শিব, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি 2 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়া পাবো। আমি জিজ্ঞাসা করলাম, এই যে মনোভাব তৈরি করার কার্যক্রমে তুমি যোগ দিয়েছো, সেখানে তুমি কি শিখেছো? একটু ভেবে কায়েদিকে বলল যে নিজের সম্পর্কে তার ধারণা ভালো হয়ে গিয়েছে। আমি বললাম, ভালো মানে কি? আমাকে নির্দিষ্ট করে বলো, তোমার কোন ব্যবহার বদলে গিয়েছে? আমার বিশ্বাস, যথার্থ শিক্ষা দিতে না পারলে ব্যবহারের পরিবর্তন ঘটে না। বাইবেল পড়ে তার কি লাভ হয়েছে? কায়েদি আমাকে বলল যে কার্যক্রম শুরু হওয়ার সময় থেকে যে বাইবেল পড়েছে। আমি প্রশ্ন করলাম, বাইবেল পড়ে তার কি লাভ হয়েছে? সে জবাব দিল যে এর ফলে সে নিজের জন্য এবং বাইরের জগতের সম্পর্কে মধ্যে শান্তি খুঁজে পেয়েছে। এটি আগে সে পায়নি। আমি বললাম, এটি খুব ভালো কথা, কিন্তু শেষ কথা হলো তুমি জেল থেকে ছাড়া পেয়ে কি করবে? সে বলল যে সে সময়ের জন্য একজন সক্রিয় সহায়ক সদস্য হওয়ার চেষ্টা করবে। আমি আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম। সে একই জবাব দিল। তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করলাম, জেল থেকে মুক্তি পাওয়ার পর সে কি করবে? আমি একটু অন্যরকম উত্তর আশা করেছিলাম। এবার সে রেগে জবাব দিল, সে সমাজের একজন সক্রিয় সহায়ক সদস্য হবে। তার প্রথম ও শেষ উত্তরের মধ্যে যে পার্থক্য আছে তা তাকে দেখিয়ে দিলাম। প্রথমে সে বলেছিল যে সে সক্রিয় সদস্য হওয়ার চেষ্টা করবে। শেষে অবশ্য সে বলল যে সক্রিয় সহায়ক সদস্য হবে। চেষ্টা করা ও হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। চেষ্টা করার মধ্যে যে প্রলুব্ধমানতা আছে তা সব সময় ব্যর্থতার দরজা খোলা রাখে, সাহায্য করে, এবং সেই সঙ্গে জেলে ফেরার দরজাও। ওই কয়েকখানার আরেকজন বাসিন্দা যে আমাদের কথোপকথন শুনছিল জিজ্ঞাসা করলেন, শিব, তোমার এই কাজের জন্য কি পাও? উত্তরে বললাম, আমি যা অনুভূতি লাভ করি তার মূল্য পৃথিবীর সব অর্থের চেয়েও বেশি। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কেন এখানে আসেন? আমি বললাম, আমি এখানে আসি আমার নিজের স্বার্থের জন্য, এবং তা হলো আমি এই পৃথিবীকে আর ভালো বাসযোগ্য করে তুলতে চাই। এই ধরনের স্বার্থপরতা স্বার্থকর। সংক্ষেপে বলতে গেলে তুমি যা দেবে তা সর্বদাই ফিরে পাবে। তা বলে কিছু ফিরে পাওয়ার ইচ্ছা নিয়ে তুমি কিছু বিনিয়োগ করবে না। আর একজন কায়েদি বলল, একজন মানুষ যা করে তা নিজের ব্যাপার। একজন মাদকাসক্ত যখন মদ খায় তখন তাকে কারোর কিছু করার নেই। তুমি তার বিষয়ে মাথা ঘামাও কেন? উত্তরে বললাম, বন্ধু, তোমার কথা কিন্তু সম্পূর্ণ মেনে নেওয়া যায় না। যে কেউ মাদক গ্রহণ করলে আমার মাথা ব্যথার কিছু নেই। তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে ওই মাদকাসক্ত ব্যক্তিটি গাড়ি চালিয়ে কেবল গাছের সঙ্গে ধাক্কা লাগাবে?
এবং তোমাকে বা আমাকে কিংবা আমাদের ছেলে পুরুষের চাপা দিয়ে মারবে না। আর এই মাদক ছাড়ানো আমার কাজ। তাদের গাড়ি চালানো থেকে বিরত রাখা উচিত। আমার জীবন নিয়ে আমি যা ইচ্ছে তাই করব, এই ধারণা ক্ষতিকারক। নিতান্ত আত্মকেন্দ্রিক গ্রহণ করে। নিতান্ত আত্মকেন্দ্রিক অর্থ এই বাক্যটির প্রকৃত অর্থ নয়। আত্মকেন্দ্রিক মানুষ ভুলে যায় যে আমরা বিচ্ছিন্নভাবে বাঁচতে পারি না। আমি যা করি তা যেমন আমাদের আশেপাশের লোককে এবং অন্যরা যা করে তা আমাদের প্রভাবিত করে। আমার বিভিন্নভাবে পরস্পরের সঙ্গে সংযোজিত ও নির্ভরশীল। এই কথা অনুধাবন করা দরকার যে আমরা সবাই এই গ্রহের অংশীদার এবং আমাদের কাজকর্ম অনুসারে দায়িত্বশীল হওয়া দরকার। পৃথিবীতে দুই রকমের মানুষ আছে। এরকম যারা সব কিছু গ্রহণ করে, দুই যারা সব কিছু দিয়ে দিতে পারে। যারা নিতে জানে তারা খায় ভালো, আর যারা দিতে জানে তারা ঘুমোয় ভালো। যারা দিতে জানে তাদের আছে প্রখর আত্মমর্যাদাবোধ, একটি ইতিবাচক মনোভাব এবং তারা সমাজসেবায় আগ্রহী। অবশ্য সমাজসেবায় অর্থ বর্তমানে নেতা তথা রাজনৈতিকদের ছদ্ম সমাজবেশে নয়। এরা প্রকৃতপক্ষে সমাজসেবায় নামে নিজেদেরই সেবা করে থাকে। প্রত্যেক মানুষের কিছু নেওয়ার প্রয়োজন হয় এবং নিতেও হয়, কিন্তু একজন সুস্থ মানসিকতার প্রখর আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ ব্যক্তি কেবলমাত্র গ্রহণ করেন না, দেওয়ারও চেষ্টা করেন। এক ব্যক্তি সকালে যখন তার গাড়ি ধোয়া মোছা করছিলেন তখন প্রতিবেশী জিজ্ঞাসা করলেন, গাড়িটি কখন কিনেছেন? তিনি বললেন, তার ভাই গাড়িটি দিয়েছেন। প্রতিবেশী আপেক্ষিক করে বললেন, আমার যদি এরকম একটা গাড়ি থাকতো। গাড়ির মালিক মন্তব্য করলেন, আপনার যদি আমার মতো ভাইয়ের মতো একটা ভাই থাকতো। প্রতিবেশীর স্ত্রী এই বাক্যলাপ শুনছিলেন। তার মন্তব্য হলো, আহা, আমি যদি ভাই হতাম। প্রাপ্তির প্রত্যাশার মানুষের চিন্তা কিরূপ? পদ্ধতি 6, নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। আজকের দিনে অল্প বয়সীরা বয়স্কদের ব্যবহার থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি থেকে অনেক কিছু শিখে। তারা তাদের সমবয়স্কদের চাপেও পড়ে। কেবল অল্প বয়স্করা নয়, বয়স্করাও এই সহকর্মী সমগোত্রীদেরও চাপের শিকার হয়। আত্মমর্যাদার অভাবে এরা তাদের নেতিবাচক প্রভাবকে অস্বীকার করতে পারে না। এই নর্থক বা নেতিবাচক প্রভাব কি রকম? নেতিবাচক মানুষ। এক বন মুরগির বাসাতে একটা ঈগলের ডিম রাখা হয়েছিল। বন মুরগি ডিমে তা দিয়ে দিয়ে যে বাচ্চা হলো তা বন মুরগি বলেই পালিত হলো। সেই ঈগলের বাচ্চা দেখতেও ঈগল মতো হলেও বন মুরগির স্বভাবই পেল। সে খাবারের জন্য চাকুর আঁচড়াত, বন মুরগির মতো ডাক ছাড়ত এবং কয়েকটি ঈগলকে মহিমা ভঙ্গিতে সাবলীল ভাবে আকাশে উঠতে দেখল। সে তখন অন্য সঙ্গীদের জিজ্ঞাসা করলো, ওই সুন্দর পাখিটি কি পাখি? বন মুরগিরা বলল, ওটি ঈগল, একটি অসাধারণ পাখি, কিন্তু তুমি ওর মতো উঠতে পারবে না, কারণ তুমি এখন বন মুরগি হয়ে গেছো। বন মুরগিদের সঙ্গী ঈগল এরপর এই কথা সত্য মনে করে বন মুরগিদের একজন হয়েই জীবনযাপন করে একদিন বন মুরগি লীলা সঙ্গ করল। বেচারা জানলই না যে সে আসলে ঈগল। সে জন্ম নিয়েছিল আকাশের উঁচুতে উড়ার জন্য, কিন্তু ঘটনাচক্রে আস্তাকুরের পরিবেশকে এড়াতে পারল না। অধিকাংশ মানুষ সম্পর্কেই এই কথা সত্য। জীবন সম্পর্কে দুর্ভাগ্যজনক সত্যটি অলিভার উইলন্ড হোমসের ভাষায় প্রকাশ করা যায়, বেশিরভাগ মানুষই যখন জীবনে অন্তিম লগ্নে পৌঁছায় তখনও তাদের মধ্যে কিছু করার ক্ষমতা অবস্থিত থাকে না। আমরা সমস্তটুকুই সদ্ব্যবহার করতে পারি না। তার কারণ আমাদের দূরদৃষ্টির অভাব। ঈগলের মতো উঁচুতে উঠতে হলে ঈগলের মতো ক্ষমতা আয়ত্ত করতে হবে। সফল ব্যক্তিদের সান্নিধ্য সফল হওয়ার সম্ভাবনা, চিন্তাশীলদের সান্নিধ্য ভাবুক হওয়ার সম্ভাবনা, দানী ব্যক্তিদের সান্নিধ্য দানী হওয়ার সম্ভাবনা। জীবনে সফল হলে ক্ষুদ্রামনা ব্যক্তিরা বিরূপ করারও সাফল্য ছোট করে দেখানোর চেষ্টা করেন। তাদের সঙ্গে লড়াই না করলে আপনি জয়ী হবেন। সামরিক কৌশল সেই রকম, যদি কেউ আপনাকে আঘাত করার জন্য লক্ষ্য করে তবে আঘাত আটকাবার চেষ্টা না করে সরে দাঁড়াবেন, কারণ আঘাতটা আটকাতে গেলেও শক্তির প্রয়োজন। শক্তির অপচয় না করে অন্য উৎপাদনশীল কাজে শক্তির প্রয়োগ সেও। ক্ষুদ্রমনা ব্যক্তিদের সঙ্গে লড়াই করতে গেলে তাদের স্তরে নেমে আসে। তারাও চায় এই সমস্ত লোকেরা টেনে সবাইকে তাদের স্তরে নামিয়ে আনুক। এরকম হাত দেবেন না। স্মরণ রাখা উচিত কি ধরনের মানুষের সঙ্গে মেলামেশা শুধু তাই দিয়ে নয়,
কাদের সঙ্গ এড়িয়ে চলতে হবে তাই দিয়েও মানুষের চরিত্র বিচার হয়। লেডি অ্যাস্টর বলেছেন, আমার আনন্দময় সময়টি কখন তা জানার জন্যই মদ খাই না। মদ্যপান মানুষের সঙ্গম নষ্ট করে আর উৎকর্ষতা প্রদর্শন প্রবণতা বাড়িয়ে দেয়। বিভিন্ন দেশ সফরের সময় লক্ষ্য করেছি যে কয়েকটি দেশে মদ্যপান একটি জাতীয় অবসর বিনোদনের উপায়ে পরিণত হয়েছে। যদি মদ্যপান না করেন তবে তারা সন্দেহ করবেন আপনি কোনো অসুখ বিসুখে আছেন। তাদের নীতি হলো আপনার ইংরেজি কতটা খারাপ তাতে কিছু যায় আসে না। স্কচ উইস্কির বোতলকে তারা সম্পদের মধ্যে গণ্য করে। মদ্যপান ও ধূমপানকে আজকাল নানাভাবে আকর্ষণীয় করা হয়েছে। নেশাসক্তদের যদি নেশা করার কারণ জিজ্ঞাসা করেন তবে অনেক রকম জবাব পাবেন। কোনো বিশেষ উপলক্ষে, মজা করার জন্য, সমস্যা ভোলার জন্য, ক্লান্তি অপসারের জন্য, কেবল পরীক্ষা করে দেখার জন্য, কাউকে বিশেষভাবে চমকে দেওয়ার জন্য, চলতি রীতিনীতি মেনে চলার জন্য, সমাজে মেলামেশা করার উদ্দেশ্যে, ব্যবসায়িক উদ্দেশ্যে সাধনের জন্য ইত্যাদি। কেউ কেউ আবার সঙ্গীতের চাপে মদ্যপান শুরু করে। সঙ্গীর ওপর চাপ সৃষ্টি করতে তারা বলে, তুমি কি আমার বন্ধু নাও? তাহলে খাবে না কেন? কিংবা আমার স্বাস্থ্যের জন্য এক পেগ নাও, কিংবা রাস্তার জন্য এক পেগ নাও ইত্যাদি। একজন অনামা কবির একটি কবিতা এই বিষয়ে প্রাসঙ্গিক। আমি সুরিখানা তোমার স্বাস্থ্য পান করেছি, আমি আমার বাড়িতে তোমার স্বাস্থ্য পান করেছি, আমি এতবার চুলোয় যাক তোমার স্বাস্থ্য পান করেছি যে আমার নিজের স্বাস্থ্যকে প্রায় ধ্বংস করে ফেলেছি। মদ্যপানের পর মোটর চালাতে গিয়ে জীবন নষ্ট হয়। জেরি জনসন লিখেছেন, আমেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশন এর সাপোর্ট অনুসারে হাসপাতালে প্রায় অর্ধেক রোগী মাদক সম্পর্কিত সমস্যায় ভর্তি হন। ন্যাশনাল সেফটি কাউন্সিল এর 1989 সালের অ্যাক্সিডেন্ট ফ্যাক্ট এডিশন অনুসারে প্রতি 60 সেকেন্ডে মদ্যপান জড়িত দুর্ঘটনা একজন আহত হয়। অশ্লীল রচনা। অশ্লীল সাহিত্য বিশেষ করে মহিলা ও শিশুদের অমানবিক স্তরে অবনয়ন ঘটায়। অশ্লীল রচনা ও ছবির ব্যবহারের ফলাফল নিম্ন। মহিলাদের প্রতি এক অমানবিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। বিবাহ নষ্ট হয়ে যায়। নীতি ও ন্যায় অন্যায় বোধকে বিরূপ করার প্রবণতা বাড়ে। ব্যক্তি, পরিবারও সমাজকে নষ্ট করে। যৌন হিংসতাকে প্রশ্রয় দেয়। আমেরিকায় প্রতি 46 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হন। 86% ধর্ষণকারী স্বীকার করেছে যে তারা নিয়মিত অশ্লীল রচনা, চিত্র ইত্যাদি ব্যবহার করে এবং 27% স্বীকার করেছে যে তারা ধর্ষণের বা অনুরূপ যৌন অশ্লীল রচনা বা ছবির অনুসরণ করেছে। খুবই দুঃখের বিষয় যে অশ্লীল রচনা ও ছবির ব্যবসায়ীরা এই নিজ ব্যবসা করে পয়সা উপার্জন করেন। কিন্তু যে অসুস্থ মানুষেরা এইগুলি কেনেন তারা কঠোর ভাষায় নিন্দার যোগ্য। না ধর্মী চলচ্চিত্র ও টেলিভিশন কার্যক্রম। আজকাল সিনেমা ও টেলিভিশন অল্প বয়সীদের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। আমেরিকায় একজন তরুণ হাই স্কুলের পাঠ শেষ করার আগে অত্যন্ত 20,000 ঘন্টা টেলিভিশন দেখে এবং 1 লক্ষ মদ্য ও মদ্যপান সংক্রান্ত বাণিজ্যিক বিজ্ঞাপন দেখে। সমস্ত থেকে একটা শিক্ষা হয় যে মদ্যপান একটি মজার বিষয়, ধূমপান আকর্ষণীয় ব্যাপার এবং ড্রাগ একটি সাধারণ চালু জিনিস। আশ্চর্য কি এইসব ব্যবস্থায় অপরাধ বাড়বে। টেলিভিশন ও সিনেমায় যা দেখে বা সংবাদের মাধ্যমে যা শোনে তার থেকে যে সব দর্শকেরা সহজ প্রভাবিত হয় তারা তাদের নৈতিক মানদণ্ড স্থির করে নেয়। এই কথা অস্বীকার করাই উপায় নেই যে প্রচারের মাধ্যমে কিছু কিছু বিষয় আমাদের প্রভাবিত করে। অবজ্ঞাপূর্ণতা ব্যবহার। অবজ্ঞাপূর্ণ ব্যবহারের দ্বারা কেবল নিজের আত্মসংযমের ও শৃঙ্খলাবোধের অভাবই প্রমাণিত হয়। রক মিউজিক। অনেকগুলি গানের কথা অশ্লীল। আমরা অবচেতনভাবে এরূপ গান ও অঙ্গভঙ্গির দ্বারা প্রভাবিত হতে পারি। সপ্তম পদ্ধতি। যে কাজ করতে হবে সেই কাজকে ভালোবাসতে শেখা দরকার। আমরা পছন্দ করি বা না করি কতগুলি কাজ আমাদের করতে হয়, যেমন বাচ্চাদের জন্য মায়ের যত্ন। এই কাজগুলি সব সময় মজার বিষয় নাও হতে পারে, কিন্তু এই কাজগুলিকে ভালোবেসে অন্তর দিয়ে করলে তা সার্থক হবে। তখন অসম্ভব কাজও সম্ভব হবে। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এই সম্পর্কে স্যার বলেছেন, যা প্রয়োজনীয় তা করা শুরু করো, তারপর যা সম্ভবপর তা শুরু করো, অবশেষে দেখা যাবে যে অসম্ভব কাজ সম্ভব হচ্ছে। অষ্টম পদ্ধতি।
ইতিবাচক ভাবনা দিয়ে দিন শুরু করুন। সকালে কিছু পড়া বা শোনা দরকার যা ইতিবাচক। রাত্রে ঘুম ভালো হলে আমাদের ক্লান্তি দূর হয় এবং আমাদের মন ও গ্রহণ করার জন্য উন্নত থাকে। এই ইতিবাচক চিন্তা সারাদিনের কাজের সুর বেঁধে দেয় এবং সারাদিন আমাদের মনকে সঠিক অবস্থানে রাখে। আমাদের কাজের প্রণালীতে পরিবর্তন আনতে হলে ইতিবাচক চিন্তা এবং ব্যবহারকে সচেতন প্রয়াসের দ্বারা জীবনকে অংশ করে নিতে হবে। প্রতিদিন এরূপ ব্যবহারের অনুশীলন করতে হবে যা অভ্যাসে পরিণত করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেন, যদি নিজের জীবনকে বদলাবার মনস্থ করে থাকো তাহলে তা শুরু করা দরকার এখনই এবং খুব স্বেচ্ছায় ও দর্শনীয়ভাবে। বিজয়ী বনাম বিজেতা, উইনার্স ভিওর্স লুজার্স। বিজয়ীরা সবসময় প্রশ্নের উত্তর খুঁজছেন, বিজিতরা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত। বিজয়ীদের একটি কার্যক্রম থাকে, বিজিতদের থাকে সব বিষয়ে অজুহাত। বিজয়ীরা বলেন, তোমার হয়ে কাজটি করে দিচ্ছি। বিজিতরা বলেন, এটা আমার কাজ নয়। বিজয়ীরা প্রতি সমস্যায় একটি সমাধান দেখতে পান, বিজিতরা প্রতি সমাধানে একটি সমস্যা দেখেন। বিজয়ীরা বলে, কাজটি কঠিন কিন্তু করা সম্ভব। বিজিতরা বলেন, কাজটি করা গেলেও এটি খুবই কঠিন। বিজয়ীরা ভুল করলে স্বীকার করেন, ভুলটা আমারই। বিজিতরা ভুল করলে বলেন, এটা আমার দোষ নয়। বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেন, বিজিতরা প্রতিশ্রুতি দেন। বিজয়ীরা বলেন, আমি অবশ্যই কিছু করব। বিজিতরা বলেন, আমার কিছু করা উচিত। বিজয়ী ব্যক্তি দলের একজন সদস্যরূপে কাজ করেন, বিজিত ব্যক্তি দলের থেকে পৃথক হয়ে একজন কাজ করেন। বিজয়ীরা প্রাপ্তির প্রতি নজর দেন, বিজিতরা ক্ষতির দিকে নজর দেন। বিজয়ীরা সম্ভাবনা বিচার করেন, বিজিতরা সমস্যার বিচার করেন। বিজয়ীরা জয়ে বিশ্বাস করেন, বিজিতরা ভাবেন জয়ী হলেও অন্য একজনের পরাজয় হবে। বিজয়ীরা ক্ষমতা ও সম্ভাবনা দেখেন, বিজিতরা দেখেন অতীত। বিজয়ী থার্মোস্ট্যাট যন্ত্রের ন্যায় উষ্ণতা নিয়ন্ত্রণ করেন, বিজিতরা থার্মোমিটারের ন্যায় উষ্ণতা মাপে। বিজয়ীরা বিবেচনা করে কথা বলে, বিজিতরা যা মনে করে তাই বলে। বিজয়ীরা কঠিন তর্কে মোলায়েম বাক্য ব্যবহার করে, বিজিতরা সহজ বিতর্কেও কঠিন বাক্য ব্যবহার করে। বিজয়ীরা মূল্যবোধের ক্ষেত্রে দৃঢ় কিন্তু সামান্য ব্যাপারে আপোষ করেন, বিজিতরা মূল্যবোধের ক্ষেত্রে আপোষ করেন কিন্তু সামান্য বিষয়ে দৃঢ় হন। বিজয়ীরা সহমর্মিতার দর্শন অনুসরণ করেন এবং বলেন, যা তুমি নিজের ক্ষেত্রে করা পছন্দ করো না তা অপরের ক্ষেত্রেও করবে না। বিজিতরা এই নীতি অনুসরণ করেন, তোমার প্রতি কঠোর আচরণ করার আগে তুমি অপরের প্রতি সে আচরণ করো। বিজয়ীরা ঘটনা ঘটিয়ে থাকেন, বিজিতরা ঘটনা ঘটতে দেন। বিজয়ীরা জয়ের পরিকল্পনা করেও প্রস্তুতি নেন, প্রস্তুতি তাদের নিকট গুরুত্বপূর্ণ। যে 8টি পদক্ষেপের কথা বলা হয়েছে সেগুলো সংক্ষেপে বিবৃত করে পরিচ্ছেদ শেষ করা যাক। 1. একজন ভালো অনুসন্ধানকারী হন। 2. কাজটি এখনো সম্পন্ন করার অভ্যাস তৈরি করুন। 3. কৃতজ্ঞ হওয়ার মানসিকতা তৈরি করুন। 4. নিরবচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম গ্রহণ করুন। 5. ইতিবাচক আত্মমর্যাদাবোধ তৈরি করুন। 6. নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। 7. যে কাজ করতে হবে তার প্রতি ভালোবাসার মনোভাব তৈরি করুন। 8. ইতিবাচক চিন্তা ও কাজের মধ্যে দিয়ে দিন শুরু করুন। কাজের পরিকল্পনা। কাজের পরিকল্পনা একটি কাগজে লিখে প্রতিদিন পড়ুন। এরূপ 21 দিন পড়ার পর পরবর্তী 30 মিনিটে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। প্রতিটি পদক্ষেপ আপনি কিভাবে ব্যবহার করবেন? বাড়িতে, কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। যেসব বিষয়ে নিজেকে বদলাতে চান তার একটি তালিকা তৈরি করুন। প্রত্যেক পরিবর্তনের জন্য যে সুফল তালিকা তৈরি করুন। অবশেষে একটি সময়সূচি মাফিক পরিবর্তনগুলি কার্যকর করতে বদ্ধপরিকর হন। সাফল্য। সাফল্য চাবিকাঠি। সাফল্য কোনো আকস্মিক বিষয় না, এটি আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির ফল এবং সেই মনোভাব আমরা নিজেরাই নির্বাচন করি। সুতরাং সফলতা আমাদের নিজেদের নির্বাচনের উপর নির্ভরশীল, কোনো আকস্মিকতার উপর নয়। অনেকেই জীবনে একটি বড় ধরনের লটারি জেতার আশা করে, কিন্তু লটারি জেতাকেই কি সফলতা বলে? একজন ধর্মযাজক একটি ফসলে পরিপূর্ণ ক্ষেত্রের পাশ দিয়ে গাড়িটি যাচ্ছিলেন। সুন্দর ফসল দেখে তিনি গাড়িটি থামিয়ে ফসলের প্রশংসা করলেন
এবং সেই ক্ষেত্রে মালিক ধর্মযাজককে দেখে তার ট্রাক্টর চালিয়ে তার কাছে এলো। ধর্মযাজক যখন জিজ্ঞাসা করলেন, ভগবান তোমাকে ক্ষেত ভরা ফসল দিয়েছে, তুমি কি তার কাছে কৃতজ্ঞ? ক্ষেতের মালিক জবাব দিলেন, হ্যাঁ, ভগবান আমাকে এই ক্ষেতটি দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এই ক্ষেত ভরা ফসল আমার পরিশ্রমের ফল। এটা ভাবতে আশ্চর্য লাগে যে কোনো ব্যক্তি জীবনে একের পর এক সফলতা লাভ করে, আবার কেউ কাজের জন্য প্রস্তুত হয়। এটাও খুব আশ্চর্যের বিষয় যে একজন মানুষ তার জীবনে একটার পর একটা বিপত্তি কাটিয়ে তার লক্ষ্যে পৌঁছায়, আর একজন একটা মাত্র বিপত্তি অতিক্রম করতে হিমশিম খায় এবং লক্ষ্যে পৌঁছাতে পারে না। ওপরের প্রশ্ন দুটি যদি স্কুল কলেজে শিক্ষাসূচির অন্তর্ভুক্ত হতো এবং তার যথার্থ উত্তর দিত ছাত্রদের শেখানো হতো, তবে আমাদের শিক্ষা ব্যবস্থা নতুন রূপ নিত। যারা অসাধারণ ব্যক্তি তারা সুযোগের অপেক্ষায় থাকেন না, যারা সাধারণ ব্যক্তি তারা জীবনে নিরাপত্তা খুঁজেন। আমরা জীবনে যে লক্ষ্যে পৌঁছাতে চাই তার প্রতি স্থির দৃষ্টি রাখা উচিত। আমরা যা চাই না তার প্রতি নজর না দিলেও চলে। সাফল্য কি? সাফল্য এবং অসাফল্য নিয়ে অনেক গবেষণা হয়েছে। এ বিষয়ে ইতিহাস থেকেও শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়ি তখন দেখতে পাই যে ইতিহাসে যে যুগে তারা আবির্ভূত হন না কেন তাদের একই রকমের অনেকগুলি গুণ থাকে, যে গুণাবলী তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। সেগুলোকে চিহ্নিত করতে পারলে এবং যথাযথ অনুসরণ করতে পারলে আমরাও সফল হতে পারি। অনুরূপভাবে সমস্ত অসাফল্যের কতকগুলি বৈশিষ্ট্য আছে। যদি সেই বৈশিষ্ট্যগুলো এড়িয়ে চলি তাহলে আমরা বিফল হব না। সাফল্যের মধ্যে কোনো রহস্য নেই। সাফল্য কেবলমাত্র কয়েকটি মূল আদেশকে নিয়মিতভাবে প্রয়োগ করার ফলশ্রুতি। উল্টোটা একই রকমভাবে সত্যি। বিফলতা হচ্ছে কয়েকটি ভুলের ক্রমাগত পুনরাবৃত্তি। এগুলো সরলীকরণ মনে হতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে যে সমস্ত সত্যই খুব সরল। এ কথা বলার উদ্দেশ্য নয় যে মূল আদর্শগুলি খুব অনায়াসে পালন করা যায়, কিন্তু ঠিক যে এগুলো খুবই জটিল বা অসাধ্য নয়। যারা প্রায় হাসতে জানে এবং ভালোবাসতেও জানে, যারা জ্ঞানী লোকের কদর পায় আর পায় বাচ্চাদের আদর, সমঝদার সমালোচকের প্রশংসা পায়, আর যারা মিথ্যা বন্ধুদের বেইমানি সহ করতে পারে তারা সৌন্দর্যের পূজারী। যারা মানুষের মধ্যে মহত্ব খুঁজে বেড়ায়, যারা প্রতিদানের প্রত্যাশা করে না, নিজেদের উজাড় করে দেয়, যারা অনাবিল হাসিতে হয়ে উঠতে পারে উচ্ছ্বাসিত, গান গেয়ে গেয়ে যারা আত্মহারা হয়, যারা পৃথিবীতে জন্ম নিয়েছে বলে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়া সহজ হয়েছে, যদি জানে যে অত্যন্ত একটি জীবনে স্বাচ্ছন্দ্য এনেছে তারই চেষ্টায়, তাহলে তাই হবে জীবনের সার্থকতা, সাফল্য। অজ্ঞাত পরিচয় কবি। হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করি আপনাদের সকলকে এই বইটি অনেক বেশি ভালো লেগেছে। এই বইটি তৃতীয় পার্ট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তীতে আপনারা কোন বইটি শুনতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।